নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো প্রাইম নিউজে। নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য এবার এই নির্বাচন। আর নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে যাতে নির্বাচিত করা না যায়, এর জন্য বিরোধী রাজনৈতিক দলগুলির নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই কোনো সঠিক বোঝাপড়া, যা মানুষ পুরোপুরিভাবে বুঝতে পেরেছে। শনিবার মনু টাউন হলে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শনিবার মনু টাউন হলে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির করমছড়া মণ্ডলের এই নির্বাচনী জনসভার উদ্যোক্তা। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এবারকার নির্বাচনের মূল লক্ষ্যই হচ্ছে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা। আর নরেন্দ্র মোদী যাতে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে না পারে, এর জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই সঠিক বোঝাপড়া। ইন্ডিয়া জোটের প্রসঙ্গে মানুষ যথেষ্ট সচেতন। তাদের এই অপকৌশল মানুষ বুঝতে পেরেছে, যার কারণে ইন্ডিয়া জোটকে চায় না মানুষ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আরও বলেন, এবারের নির্বাচন হচ্ছে রাষ্ট্র নির্মাণ নির্বাচন। মুখ্যমন্ত্রী এবং উল্লেখ করেন, ডবল ইঞ্জিনের সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। কিছুদিনের মধ্যে বন্দে ভারত চলবে ত্রিপুরায় রেলপথে। তাই দেশের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে কেন্দ্রে আবারও মোদী সরকার প্রতিষ্ঠা হওয়া একান্ত প্রয়োজন। এতজন শহীদ হয়েছে, মানে 69 জন একটা ডিস্ট্রিক্টে। আপনারা ভাবুন, একটা ডিস্ট্রিক্টে অফিসিয়াল যে আমাদের ডিস্ট্রিক্ট আছে, সেখানে কতজন লোককে ওদের সময় খুন হয়েছে। উনাদের সময় উনাদেরই যিনি স্বাস্থ্যমন্ত্রী, উনি খুন হয়েছেন। সুখরাম দেববর্মার অফিসে সুখরাম দেববর্মাকে খুন করা যে এসডিএম, আগরতলা শহরের সদর এসডিএম ছিলেন। এবং চারদিক বলে লাভ হবে না। আমি একটা জায়গার মধ্যে আমি বলেছি, এই ইলেকশন যাওয়ার পর এই কমিউনিস্টদের সময়ে আমরা দেখব কতজন খুন হয়েছে, এবং আমি লিগ্যাল এক্সপার্টদের সাথে কথা বলবো এবং তাদেরকে আবার এটাকে ওপেন করা যায় কিনা সেই ব্যবস্থা আমি করবো। সেই ঘোষণা আমি দিয়েছি। বন্ধুগণ, আমি মনে আছে যে কিছুদিন আগে আমি পশ্চিমবাংলায় এই ইলেকশনের কারণে আমি গিয়েছিলাম। সেই ইলেকশনে মালদা থেকে আমি বন্দে ভারত যে ট্রেন, সেই ট্রেনে আমি আসছিলাম। আমি ভাবছিলাম কবে ত্রিপুরাতে হবে। এর আগেও যারা এনএফ রেলওয়ে যারা অফিসাররা আছেন, তাদের সাথে আমি কথা বলেছিলাম। বলছে সার্ভের কাজ হয়েছে, ইলেকট্রিফিকেশন যদি হয়। এর মধ্যে আমি দেখলাম ইলেকট্রিফিকেশনের সেটারও কাজ প্রায় সম্পূর্ণ। তো আমার মনে হয় আগামী দিনে আপনারাও সে বন্দে ভারত এখানে পাবেন। আর এইবার সংকল্পপত্রে এই বন্দে ভারত আরো যেন বেশি হয়, তার কথাও মাননীয় প্রধানমন্ত্রীজি রেখেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে আহমেদাবাদ থেকে বোম্বেতে একটা বুলেট ট্রেন সেটা শুরু হওয়ার পথে। প্রধানমন্ত্রী এইবারের যে সংকল্পপত্রে সেটাও মেনশন করেছেন। কি লিখেছেন? যে নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া এবং ইস্ট ইন্ডিয়াতে একটা করে সেই বুলেট ট্রেন উনি দেবেন। বন্ধুগণ, এখানে এই যে এবারের যে উনি যে বলছেন বিকাশ, আমাদের যে আগামী দিনের যে ভারতকে সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এর জন্য এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। কারণ যে শুধুমাত্র যে আগামী দিনের শুধু না, 100 বছরের 1000 বছরের জন্য এই ভারত কোন দিকে যাবে তার নির্বাচন। আগামী দিনে কি কোন দিকে আমরা যাব তার নির্বাচন। আগে আমরা দেখতাম কি হতো, খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এগুলোই তো আমরা দেখতাম। কিন্তু প্রধানমন্ত্রীজি আসার পর আমরা দেখলাম যে স্ক্যাম ছাড়াও একটা যে কেন্দ্রের সরকার সেটা চালাতে পারে, সেই দিশায় আমাদের কাজ হচ্ছে। এদিনকার নির্বাচনী জনসভায় সমাজের সকল অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। স্যান্দন টিভি। শনিবার কমলপুরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে এক সুবিশাল র্যালি অনুষ্ঠিত হয়। এদিন কমলপুর
কমলেশ্বরী কালীবাড়িতে তিনি মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করেন। সাথে ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা। এরপর কালীবাড়ি থেকে শুরু হয় সুবিশাল র্যালি। মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কালীবাড়ি থেকে শুরু হয়ে পদযাত্রা সমাপ্ত হয় ফুলছড়ি বাজারে। মুখ্যমন্ত্রীর সাথে র্যালিতে গাড়িতে ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব। র্যালিতে নেতৃত্ব দেন যুব মোর্চার রাজ্য কমিটির সহসভাপতি সুব্রত মজুমদার ও দলের কমলপুর মণ্ডল সম্পাদক কেশব ভৌমিক। গতকাল থেকে আমি পূর্ব আসনের আমাদের ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা সবাই জানে মহারানীর সিং মহোদয়, ওনার সম্পর্কে আমরা গতকাল থেকে আমি এই পূর্ব আসনের বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি। আজকে প্রথম করে এলাম আমাদের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী বর্তমান বিধায়ক। আগরতলায় নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। প্রতারক হয়ে এখন মানুষের আস্থা ফিরে পাচ্ছেন না তিনি। শনিবার গন্ডাছড়ায় ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রেখে এভাবে বিজেপিকে আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। চিহ্ন নিয়ে এখন তর্ক বিতর্ক শুরু করেছে বিজেপি। সিপিএম কখনো হাত চিহ্নে ভোট দেয়নি, আবার কংগ্রেসও কাস্তে হাতুড়ে চিহ্নে ভোট দেয়নি। কিন্তু কংগ্রেস এবং সিপিআইএমকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছে বিজেপি। তাদের জনবিরোধী ভূমিকার জন্য আজ এক মঞ্চে আসতে হয়েছে দুই দলকে। তাই এগুলো নিয়ে তর্ক করার কোনো সুযোগ নেই। শনিবার গন্ডাছড়ায় ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রেখে এভাবেই বিজেপিকে আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। তিনি বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম প্রতিহত করার জন্য এবং শোষণ করে নিগড়ে নেওয়ার জন্য যে কায়দা অবলম্বন করেছিল সেই কায়দা শিখে নিয়ে এই সর্বনাশা পদ্ধতি বিজেপি সরকার দেশে এবং ত্রিপুরা রাজ্যে প্রয়োগ করার চেষ্টা করছে। কিন্তু ধর্মের কথা বললে পেটের ক্ষুধা নিবৃত হবে না, সম্প্রদায়ের কথা বললে লজ্জার কাপড় আসবে না এবং অসুস্থ হলে ওষুধ পাওয়া যাবে না। তাই নির্বাচনে চেষ্টা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে ইন্ডিয়া জোট। সে আন্দোলনকে দমন করবার জন্য বিজেপি সরকার দেশের সংবিধানকে ফ্যাসিস্ট সুলভ ও স্বৈরাচারী কায়দায় জনগণের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে। তাই কমিউনিস্টরা বারবার বলার চেষ্টা করছে এ সরকার জনবিরোধী, দুশ্মন, শোষকদের স্বার্থে প্রতিনিধি। তাই ভুল করে বিভ্রান্ত হয়ে তাদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান করা হচ্ছে। এর জন্যই যার যার মঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করলে চলবে না। তাই একটি জায়গায় সম্মিলিত হয়ে ইন্ডিয়া জোট পাথর চাপা দিয়ে দেশের শাসন ক্ষমতায় বসে থাকা এ বিজেপি সরকারকে উৎখাত করে বিকল্প জনদরদী ও ধর্মনিরপেক্ষ সরকার গঠন করতে হবে এর নির্বাচনে। আর এটা না করা গেলে দেশের মানুষকে রক্ষা করা যাবে না বলে জানান তিনি। এদের জন্য ফাঁসি কাটে ঝোলা। 190 বছরের লড়াই ব্রিটিশের বিরুদ্ধে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বিজেপি। কাজেই 14তে জিতেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, একটাও রক্ষা করেননি। আমি এগুলি যাচ্ছেন, এগুলো আপনারা জানেন। ললিত অনেক আগে বলেছেন, নরেশ জমাতের অনেক আগে এগুলি বলেছেন। আমি এগুলি আবার পুনরাবৃত্তি করতে চাই। তারপরেও 19-এ হেরে যেতেন, আরেকটা সুযোগ দিন। এরপরেও মানুষ হয়তো সুযোগ দিতেন না যদি না পুলওয়ামাতে ষড়যন্ত্র করে 42 জন সিআরপিএফ জওয়ানকে সন্ত্রাসবাদীদের দ্বারা খুন করিয়ে এদের লাশ কাঁধে নিয়ে সারা দেশে ঘুরে ঘুরে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে পাকিস্তানের বিরুদ্ধে বন্দুক তাকিয়ে আমরাই প্রকৃত ভারতীয় এই সমস্ত কথা বলে আবেগ তৈরি করে আসন বাড়িয়ে কিছু ভোট বাড়িয়ে সরকারে ফিরে এসছেন। তারপরে কি হয়েছে? বিধানসভার নির্বাচন হয়েছে রাজ্যে রাজ্যে, লোকসভার 0 আসনে নির্বাচন হয়েছে বিভিন্ন রাজ্যে, নগরের নির্বাচন, বড় বড় নগর দিল্লি সহ 250-র মতো আসন,
এই নির্বাচনগুলির ফল থেকে দেখা যাচ্ছে এই প্রধানমন্ত্রীকে দেখিয়েও ফল ভালো করা যাচ্ছে না। আস্থা হারিয়েছে মানুষ, বিশ্বাস হারিয়েছে মানুষ। প্রতারক, প্রবঞ্চক, আমরা প্রবঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে, সর্বশান্ত করছে। কাজেই এটা বুঝতে পেরে ষড়যন্ত্র যাই করো, মানুষের আস্থা ফিরে পাচ্ছেন না। তার জন্যে দেখা যাচ্ছে যে সেই যে জোর গলায় যে কথাবার্তা বলতেন সেভাবে আর কথাবার্তা বলতে পারছেন না। হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নেই, রোগীদের জীবনদায়ী ঔষধ মিলছে না, লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের মূল্য। এ পরিস্থিতির জন্য দায়ী একমাত্র কেন্দ্রের বিজেপি সরকার। কারণ মাটির উপর দেশের যে সম্পদ রয়েছে তা পুঁজিপতিদের সাথে উজাড় করে দিচ্ছে সরকার। প্রশ্ন তাদের জন্য স্বাধীনতা সংগ্রাম, এর জন্য ব্রিটিশের বিরুদ্ধে দেশবাসীর 190 বছরের লড়াই। আর এর বিরুদ্ধে মানুষ যাতে ঐক্যবদ্ধ না হতে পারে তার জন্য আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে। তাই নির্বাচন সিপিএম কংগ্রেসের স্বার্থে নয়, দেশের 140 কোটি মানুষের স্বার্থে। আর ইন্ডিয়া জোট এটা আহ্বান করার পর নরেন্দ্র মোদী রাতের ঘুম চড়ে গেছে, যার কারণে আগরতলায় নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। প্রতারক হয়ে এখন মানুষের আস্থা ফিরে পাচ্ছে না তিনি। এর বিরুদ্ধে যখন লড়াই হচ্ছে সারা দেশে, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, শিক্ষক, কেরানি, কর্মচারী, ব্যাংকের কর্মচারী, ইন্স্যুরেন্স দপ্তরের কর্মচারী, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট মাঝারি ব্যবসায়ী পরিস্থিতির চাপে বাধ্য হচ্ছেন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার মধ্য দিয়ে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনার, একে দুর্বল করবার জন্য মানুষ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, ধর্মের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এরা মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম প্রতিহত করবার জন্য, শোষণ করবার জন্য, নিংড়ে নেওয়ার জন্য আমাদের দেশের সম্পদকে তারা যে কায়দা, যে কৌশল অবলম্বন করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছ থেকে শিক্ষা নিয়ে এই সর্বনাশা পদ্ধতি বিজেপি আমাদের দেশে এবং ত্রিপুরাতে বিজেপি সরকার এটাকে প্রয়োগ করার চেষ্টা করছে। এদিন নির্বাচনী সভা শুরু হওয়ার আগে একটি মিছিল সংগঠিত হয়। স্যান্দন টিভি। ছাত্র খুনের ঘটনায় থানায় 9 জনের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ মাত্র 2 জনকে আটক করেছে। প্রতিবাদে বিক্ষোভে সামিল হল জিরানি অফিস টিলার মানুষজন। বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা এলাকাবাসীর। ছাত্রের বাড়িতে ছাত্রকে ডেকে নিয়ে পিটিয়ে আত্মহত্যা করার পর মৃত্যু হয় ছাত্রের। মৃত ছাত্রের নাম সাগরজিৎ দাস, বয়স 17 বছর। অভিযোগ, সাগরজিৎকে ছাত্রের মা পূর্ণিমা দেবনাথ, পিতা গোপাল দেবনাথ, ভাই সুরজিৎ দেবনাথ বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেছিল। তারপর সংজ্ঞা হারিয়ে ফেলার পর খবর পেয়ে তার পরিবারের লোকজন ছুটে যায়। তখন ছাত্রের পরিবারের উপরও আক্রমণ করার চেষ্টা করে ছাত্রের পরিবার। আহত ছাত্রকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। 2 দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে সাগরজিৎ। ছাত্রীটির পরিবার জিরানিয়া অফিস টিলার বাসিন্দা। শনিবার এলাকাবাসী অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করে প্রশাসনের কাছে। তারা জানায় 9 জনের বিরুদ্ধে মামলা হওয়ার পর পুলিশ মাত্র 2 জনকে আটক করেছে। মূল অভিযুক্ত শুভম সূত্রধরকে এখনও পুলিশ আটক করছে না। পুলিশ অবিলম্বে যদি 9 জনকে আটক না করে তাহলে তারা রেহাই পেয়ে যাবে। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত সকলকে যাতে কঠোর শাস্তির দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু প্রশাসন যদি বিষয়টি নিয়ে কোনো ধরনের পক্ষপাতিত্ব করার চেষ্টা করে তাহলে তারা আগামী দিন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে বলে সাব জানিয়ে দেয় পুলিশের উদ্দেশ্যে। মৃত ছাত্রের বাড়ি জিরানিয়া বিদ্যাসাগর চৌমনি এলাকায়। আগে ঘটনাটা জানি না শুভম একজন মারছে, কিন্তু আমরা ওখানে জানছি যে শুভমই মারছে। এরপর দেখে আমরা যে থানাত গেছি, পরে দেখে আমরা কেস করতাম না।
কেস করলে আমরা ফুলার নামে রেপ কেস করবো, তাহলে করলে আমরা ফুলার নামে বলে যাবজ্জীবন জেল হইব, তাহলে আমরা ফেরত আই বলছিলাম বলে হ্যাঁ বয়ানটা আমরা লই আসি পরে কেসটা করুন। পরে তো যেহেতু হ্যাঁ মারা হয়ে গেছে এখন আমরা জানছি বলে হ্যাঁ ওই মানে মেইন কালপিটটা হইছে হ্যাঁ মেইন হ্যাঁ ওই মারছে মানে শুভম সূত্রধর জন্য হ্যাঁ মেইন হ্যাঁ মারছে হ্যাঁ আমরা চাইতেছি হ্যাঁ যেমন ফাঁসি যেমন হয় যেমন না হ্যাঁ হ্যাঁ বিন্দাস ঘুরতেছে হ্যাঁ তো কোনো অ্যারেস্ট করা হইতাছে। এখন আপনাদের চাপ দিতেছে কি এফআইআর দিয়েছে? চাপ দিতেছে মানে হেরোই মানে হেরার মানে লোক দেয় কি লোক দিয়া মানে আমরা ডর দেখাইতেছে মানে আমরা যেমন হের নামে কেসটা কি কইতাছে এমনিতে কইতাছে কি তা মানে এটা একটা মানে অন্য দিক দেখাছে আর কি প্রথম দিয়ে তো হেরা দুনো ভাইয়ের একবার সহালে গিয়েছিল হ্যাঁ মানে ছুড়াইলে ফসে এখন আবার সন্ধ্যার সময় গিয়ে হ্যাঁ ছুড়াইলে ফসে। উল্লেখ্য ছাত্র এবং ছাত্রী উভয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ককে ঘিরে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। স্যান্দন টিভি। 3 যুবক মিলে বেধড়কভাবে মারধর করল এক বিদ্যুৎ কর্মীকে। আহত এই বিদ্যুৎ কর্মীর নাম রামু সাহা। ঘটনা দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েত এলাকায়। চরিলাম সহ বিভিন্ন এলাকায় কাল বৈশাখী ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। বহু জায়গায় বিদ্যুৎ পরিবাহী তার ছিন্ন হয়ে যায়। শনিবার সকাল থেকে বিদ্যুৎ নিগমের দায়িত্বে থাকা কর্মীরা বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ চালিয়ে যায়। বিদ্যুৎ কর্মী রামু সাহা জানিয়েছেন, একই সময়ে সকলকে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে, কিন্তু বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কি করে বিদ্যুৎ পরিষেবা দেওয়া সম্ভব? এই বিষয়টা স্থানীয় জনগণ মানতে নারাজ। বালাছড়ির একজন নাগরিক বারবার ফোন করেছিলেন বিদ্যুৎ কর্মী রামু সাহাকে বিদ্যুৎ পরিষেবা চালু করার জন্য। সে নাগরিক মোবাইলে বিশ্রীভাবে গালাগাল দিচ্ছেন বিদ্যুৎ কর্মী রামু সাহাকে। পরবর্তী সময়ে রিপন নামের এক যুবক সহ 3 জন দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েত এলাকায় এসে বিদ্যুৎ কর্মী রামু সাহাকে বেধড়কভাবে মারধর করে। আক্রমণকারীদের এ তাণ্ডবে বিদ্যুৎ কর্মী রামু সাহার মাথা সহ শরীরের বিভিন্ন অঙ্গে বিস্তর আঘাত লাগে। রামু সাহা চরিলাম কল সেন্টারে হেল্পার হিসেবে গত 9 বছর ধরে কর্মরত। তাঁর বাড়ি আগরতলায়। আমরা একটা সাইনে দিতেছি এখন তাইনে কিছুক্ষণ পরে আবার আমার সারটা সব সাথে আমরা একসাথে কাজ করতেছি। তাইনে ফোনটা আইসি, তাইনে ফোনটা রিসিভ করছি, করার পরে কইতেছে পকেটে দিয়ে আমরা লাইনটা দিদি না, আমি কইতেছি আমরা কাজ করতেছি আমারটা দিমু ওনা তুই চালা কইছ কে বেশি হ্যাঁ তো তোর আইলাম ফাড়া দিয়ে মারলাম হ্যাঁ আমি ফাড়া দিয়ে যদি আমরা যদি লাইন চাইলা তুই লাই তারা কিটা করছে তারা সেটার মেলে আয়া দক্ষিণ চলিলাম এনে আমরা পাইয়া যেমন লাগে আমি একজন মানে খুব তারা মনে ফিরে না মনে মানুষ শুরু ফিরে এর থেকে খারাপ আমার আমি কি অন্যায় করছি কি অন্যায় করছি কারণ ডিপার্টমেন্টে চাকরি করি দিকে এলাকার মানুষ কিভাবে মানুষের বিক্রি। চরিলাম বিশ্রামগঞ্জ মিলিয়ে মোট 69টি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে কালবৈশাখীর ঝড়ে, যার কারণে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বিদ্যুৎ কর্মীদের। তাঁদের কিছু কর্মী স্বল্পতাও রয়েছে, কিন্তু এরপরেও গত 2 দিন পরে তারা অক্লান্ত পরিশ্রম করে চলছেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট ম্যানেজার। থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও তিনি জানিয়েছেন। কারণে আমরা পরিষেবা দিতে অনেক জায়গাতে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করতেছি, কিন্তু আমরা বিদ্যুৎ কর্মী গত 2-3 দিনের কেউ খাওয়া নাই, কেউ ঘুম নাই, রাত্রে 2টা 3টা মানে এইভাবে কাজ চলছে। কিন্তু দুর্ভাগ্যজনক কোনো 2-1টা কারণে যেখানে যেখানে খুঁটি ভাঙছে সব জায়গাতে আমরা কাভার দিতাম পারতেছি না, লোক কিছু শহরের কারণে। দেখা গেছে পাবলিকে দক্ষিণ চলিলাম 4 নং কলোনিতে না 4 নং কলোনি ওই থেকে বারবার কল আইছিল, আমরাও ওই জায়গাতে আমরা স্টাফটারে আমরা পাঠাইতেছিলাম ওই জায়গাতে, কিন্তু তারা জায়গাতে যাওয়ার মতন ভালো ছিল ওইখানে আমি আমার স্টাফে মানে পাঠাইতেছিলাম, কিন্তু তারা স্পটে যাওয়ার মতন সুযোগই দিল না। রাস্তার মধ্যে যেমন মানুষ একজন চোরের বা গরু ছাগলের যেমন পিছে, যার কারণে আমরা খুবই দুঃখিত। এটা মানে অথরিটির কাছে এটা থাকবো। আর আক্রান্ত রামু সাহাকে বিশ্রামগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে সহকর্মীরা। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসা চলছে তাঁর। স্যান্দন টিভি। বিদ্যুৎ সংস্কার না করায় বিদ্যুৎ কর্মীদের সিঁড়ি আটকে রাখল মহিলারা। ঘটনা বিশ্রামগঞ্জ স্থিত বরজলা গ্রাম পঞ্চায়েতের পালপাড়ায়। 4 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন বিশ্রামগঞ্জ স্থিত বরজলা গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার মানুষ।
জানা যায় 4 দিন আগে প্রবল ঝড়ে এলাকার বৈদ্যুতিক খুঁটি এবং বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে বৈদ্যুতিক তারের উপর। তারপর থেকে বিদ্যুৎ নিগমের কর্মীদের বহুবার জানানো হলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংস্কারের কোনো উদ্যোগ নেই। শনিবার বিদ্যুৎ নিগমের কর্মীরা এলাকায় গেলে বিদ্যুৎ সংস্কারের দাবি জানায়, কিন্তু বিদ্যুৎ কর্মীরা এলাকাবাসীকে জানিয়েছেন আগামী 1 সপ্তাহ পর তাদের বিদ্যুৎ সংস্কার করা হবে। একথাটা শোনার পরে তাদের বিদ্যুৎ সংস্কারের কাজে ব্যবহৃত সিঁড়ি আটকে রাখা হয় এবং গ্রামের মহিলারা জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ সংস্কার করে দিতে হবে, না হলে তারা পথ অবরোধে বসবেন। কারণ 4 দিন ধরে বিদ্যুৎ না থাকায় অস্বাভাবিক গরমে শিশুরা ও বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এমনকি পানীয় জলের সংকট দেখা দিয়েছে। পানীয় জল সেলুর মাধ্যমে যেমন সংগ্রহ করতে পারছে না, তেমনই এলাকায় দিনের দুবেলা জল আসছে না। এক প্রকার ভাবে বিপাকে পড়েছে মহিলারা। বিষয়টি নিয়ে মহিলারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে প্রস্তুতি নিতে শুরু করেছে। তারা বিদ্যুৎ নিগমের কোনো ধরনের অজুহাত শুনতে রাজি নয় বলে সাব জানিয়ে দিয়েছেন এদিন। তারা কইছে আরো 8 দিন পরে দিব। আপনারা আজকে তো 4 দিন ধরে বিদ্যুৎ নাই, আপনারা 12 দিন পরে দিব। শান্তন টিভি। একই এলাকার 3 গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কুমারঘাট মহকুমায়। কুমারঘাট থানার অন্তর্গত দেওভেলি এডিসি ভিলেজের 1 নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া ছড়া গ্রামের শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। অমিত চাকমার স্ত্রী অঞ্জনা চাকমা 2 ছেলে ও 1 মেয়েকে রেখে পালিয়ে যায় বাড়ি থেকে। অমিত চাকমার অভিযোগ, তার জমানো প্রায় 2,90,000 টাকা নিয়ে চম্পট দিয়ে যায় তার স্ত্রী অঞ্জনা চাকমা। অন্যদিকে একই এলাকার সঞ্জিত চাকমার স্ত্রী কলা দেবী চাকমা 1 মেয়ে ও 1 ছেলেকে রেখে ঘর থেকে উধাও হয়ে যায়। জ্যোতির্ময় চাকমা স্ত্রী জয়া দেবী চাকমা 2 মেয়ে বাড়িতে রেখে নিখোঁজ হয়ে যায়। যাওয়ার আগে ঘর থেকে জমানো প্রায় 25 লক্ষ টাকা গায়েব করে দেয়, এমনটাই অভিযোগ। নিখোঁজ 3 গৃহবধূর স্বামী ইতিমধ্যে অভিযোগ দায়ের করে কুমারঘাট থানায়। আমাকে 3টা বউ আজকে পালিত নিখোঁজ, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোটামুটি টাইম 10টা বা 9:30 টাইম হবো। আমি গেছিলাম ডিউটি। যে বউ বাপ, ওর নাম হচ্ছে একটা নাম অঞ্জনা চাকমা, একটা নাম হচ্ছে জয়া দেবী চাকমা, একটা নাম কলা দেবী চাকমা। অঞ্জনা চাকমা বর্তমানে আমি কন্ট্রাক্টারি করি, রেলওয়ে কন্ট্রাক্টারি সাব কন্ট্রাক্ট। সে আমার সুগেজ থেকে 2,90,000 টাকা তালা ভেঙে লইয়া গেছে সব টাকা। এখন বর্তমানে ওরা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা 3 জন। তো এরা আমার সন্দেহগত তারা বাইরে পালিত হয়ে গেছে, কারণ ত্রিপুরা আশপাশে থাকবে না। ওরা কাছে অনেক টাকা নিয়ে গেছে না। ওর স্ত্রী 25,000 টাকা নিয়ে গেছে, মানে একটা কুমড়ার মধ্যে 25 টাকা জমাইছিল, প্রায় 20-25,000 টাকা মতো। কুমড়াটা ভাঙিয়া টাকাও লিয়ে গেছে ওর স্ত্রী জয়া দেবীর জামাইয়ের টাকা দিয়ে। আর আমার 2,90,000। কেলা দেবীর কাছে কিন্তু 1 টাকা নেই। আপনার স্ত্রীর নাম কি? অঞ্জনা চাকমা আমার স্ত্রীর নাম। আপনার স্ত্রী আপনার ঘর থেকে 2,90,000 টাকা নিয়ে গেছে। একটু বেশি হইতে পারে, কারণ আমি কন্ট্রাক্টার করি, তো আমি টাকা জমা দিই তার অ্যাকাউন্টে। আচ্ছা, আর আপনার স্ত্রীর নাম? জয়া দেবী চাকমা। আপনার স্ত্রীও পালাইছে? একসঙ্গেই পালাইছে। আর আরেকজনের কথা বলছে যে ওনার নাম কি? কেলা দেবী চাকমা। 3 জনের বাড়ি কুমারঘাট কাছারিপাড়া। বলতে আমি রিকোয়েস্ট, মানে প্রশাসনের চ্যানেল থেকে রিকোয়েস্ট করতেছি ওরা যেতে ফাইলে যাতে আমরা একটু খবর দেয়। তার আর ছেলে মেয়ে আছে। অঞ্জনা চাকমা আছে 2 ছেলে 1 মেয়ে, জয়া দেবী চাকমা আছে 2 মেয়ে, আর খেলা দেবী চাকমা আছে 1 মেয়ে 1 ছেলে।
ওর মেয়ে কলেজে পড়তেছে বর্তমানে ফটিকরায় খেলাড়ি চাকরি। তীর্থমুখ ঝর্ণা থেকে স্নান করে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল TR03C 4096 একটি অটো গাড়ি। ঘটনা রামভদ্র এলাকায়। দুর্ঘটনায় অটোতে থাকা অটো চালক সহ মোট 4 জন আহত হয়। আহতরা হলেন প্রদীপ রিয়াং, রেশমিতা রিয়াং, রবীন্দ্র রিয়াং ও জেবিতা রিয়াং। আহতদের বাড়ি করবুক এলাকায়। পরবর্তী সময়ে যতনবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তুমি কোন জায়গা কি কারণে গেছিলে? স্নান করার লাগে আওয়ার সময় কিটা অ্যাক্সিডেন্ট হয়েছে? তো কোনো হ্যাঁ একটু ব্রেক মারছে তো 5 জন হ্যাঁ 2 জন হ্যাঁ আর আমার 3 জন আছে। তোমরা সবার বাড়ি কি করবো? হসপিটাল সামনে সিরিয়াস 2-3 জন মোটামুটি সিরিয়াস আর একজন এখন আসে না, ওটা ওটু দিয়ে আইতেছে। তারা 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 একটা অটো গাড়িতে ছিল, তো অটো গাড়িটা নিজে নিজে পাল্টে গিয়েছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। শুভরাত্রি।